আমি আছি এখন চিরান পিস মিউজিয়ামে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই জায়গাটা ওয়ার বেস হিসেবে ব্যবহৃত হতো। একটা প্লেন, একটা বোমা এবং একজন পাইলট এই বেস থেকে তারা টেক অফ করতেন এবং তিনি ঝাঁপিয়ে পড়বেন কোনো একটা আমেরিকান জাহাজ বা এয়ারক্রাফটের উপরে। প্লেনটা ওখানে বিস্ফোরিত হবে, বোমাটা বিস্ফোরিত হবে এবং সেই সাথে পাইলটও জীবন দিয়ে দেবেন। বলছি জাপানের তোক্কো বা কামিকাজে পাইলটদের কথা, যেসব তরুণেরা একটা প্লেন নিয়ে ঝাঁপিয়ে পড়তো আমেরিকান জাহাজ অথবা এয়ারক্রাফট ক্যারিয়ারের উপরে। ইতিহাসটা যদি বলে নেই, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপান ইন্দোনেশিয়া ফিলিপাইনের দ্বীপগুলো দখল করতে করতে অস্ট্রেলিয়া পর্যন্ত পৌঁছে যায় এবং লাস্টে তারা হারবার আইল্যান্ড হাওয়াইতে অ্যাটাক করে। তো ওই অ্যাটাকের পরে আমেরিকাদেরকে পাল্টা আক্রমণ করতে করতে যখন জাপানের মেইনল্যান্ড পর্যন্ত প্রায় পৌঁছে যায়, জাপানের সর্বদক্ষিণের ওকিনাওয়া আইল্যান্ডসে যখন আমেরিকান ফোর্স পৌঁছে যায়, তখন জাপান সর্বশক্তি দিয়ে তাদেরকে ডিফেন্ড করার চেষ্টা করে। মিত্রশক্তির কাছে যেই পরিমাণ লড়াই করার মতো রিসোর্স ছিল, জাপানের কাছে তা ছিল না। জাপানের দক্ষ পাইলটরা যখন একের পর এক অ্যাটাক করতে করতে তো নিঃশেষ হয়ে যায়, জাপানের এয়ারক্রাফটগুলোও নিঃশেষ হয়ে যাচ্ছিল, তখন জাপান আরেকটা টেকনিক ইউজ করে, সেটাই হচ্ছে কামিকাজে। কামিকাজে শব্দটার অর্থ হচ্ছে স্বর্গীয় বাতাস বা ঐশ্বরিক বাতাস। কামি মানে হচ্ছে ঈশ্বর আর কাজে হচ্ছে বাতাস। তো এই কথাটার উদ্ভব হয় প্রায় 13 শতকের সময়, যখন মঙ্গল বাহিনী মঙ্গোলিয়া থেকে মঙ্গলরা কুবলাই খানের নেতৃত্বে জাপানে অ্যাটাক করে। তো ওইখানে 1,40,000-এর মতো সৈন্য ছিল। তো তারা জাপানের আইল্যান্ডগুলোতে পৌঁছার সময় হঠাৎ করে টাইফুন আসার পরে তো তাদের সব রিসোর্স সৈন্য ধ্বংস হয়ে যায়। বাকি যারা ছিল জাপানিজ সামুরাইদের হাতে তারা মারা পড়ে এবং দ্বিতীয়বার যখন তারা অ্যাটাক করে সেমভাবে তাদের নৌবহর ধ্বংস হয়ে যায়। তখন তাকে জাপানিজরা বলে কামিকাজে বা স্বর্গীয় বাতাস। তো সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময়ও তারা শেষ পর্যন্ত যখন পিঠে দেওয়ালে ঠেকে যায়, তারা এই টেকনিকটা অবলম্বন করে এবং এই অপারেশনটার নাম দেওয়া হয় কামিকাজে। তো এই এরিয়াটা হচ্ছে চারদিকে পাহাড় বেষ্টিত, এই জায়গাটা হচ্ছে সমতল। তো এখানে 2টা এয়ার বেস ছিল, তো 2টা রানওয়ে থেকে ফ্লাই করতো। আর এখান থেকে যখন কামিকাজে পাইলটরা উড়ান দিত, তার আগে এই ধরনের ঘরগুলোতে তারা কিছুদিন থাকতো, খাওয়া দাওয়া করতো এবং এয়ারক্রাফটের মেনটেন্যান্স বিষয়ে ক্লাস করতো। আচ্ছা, আমি যদি ঘরটার ভেতরটাতে প্রবেশ করি, আচ্ছা এই জায়গাটা আমার ভয়ঙ্কর এবং কবর গৃহের মতো লাগতেছে। কারণ একজন মানুষ এই বেডটাতে ঘুমাচ্ছেন, তিনি জানেন যে আগামীকাল সকালে উঠেই হয়তো তার জীবনের শেষ দিন। আগামীকাল সকালেই তিনি যেই প্লেনটা নিয়ে টেক অফ করবেন আর তিনি কখনো ফিরবেন না। এই হাসিখুশি লোকগুলো আর ফিরেনি কখনো দুনিয়াতে, যারা স্বদেশ ভূমির জন্য, মাতৃভূমি জাপানের জন্য প্রাণটা বিলিয়ে দিয়েছিলেন। মিউজিয়ামের ভিতরটাতে ফটোগ্রাফি নিষিদ্ধ, কিন্তু এই জায়গাটাতে একটা প্লেন রাখা আছে যেটা ক্র্যাশ করে মূলত সাগরে, তো তার ধ্বংসাবশেষটা এখানে রাখা আছে। একটা সাকুরা গাছের সামনে বসে আছি। তো কামিকাজে পাইলটরা তাদের শেষ ইচ্ছাপত্রে যে জিনিসগুলো উল্লেখ করেছেন, তার মধ্যে অনেকে কবিতা লিখেছেন, আর কবিতাগুলো বেশিরভাগই ছিল সাকুরা গাছকে নিয়ে। তো এই সাকুরা ফুল, তারা যখন এপ্রিলে যুদ্ধের জন্য বের হয়ে যাচ্ছিলেন, তখনই সাকুরা ফোটার মৌসুম। তো একজন লিখেছেন, আমি সাকুরার মতো ঝরে পড়ব শত্রুর নৌবহরে। তো কামিকাজে পাইলট হিসেবে 1036 জন পাইলট জীবন দিয়েছেন। আর এই চিরান এয়ার বেসটা থেকে 439 জন পাইলট ফ্লাই করেছিলেন, যারা আর কখনো ফিরে আসেননি। আর এখান থেকেই তারা জীবনের শেষ দিনটাতে কেউ হাসি মুখে, কেউ বিষাদ মুখে বিদায় নিয়েছিলেন। তার মিউজিয়ামটাতে মূলত তাদের স্মৃতি, তাদের কথা এবং তাদের লেখা শেষ ইচ্ছে, শেষ চিঠিগুলো সংরক্ষিত আছে। কেউ তাদের বাবা মাকে চিঠি লিখছেন, কেউ পরিবারকে, এবং একজন 29 বছর বয়স্ক যুবক যিনি শেষ দিন চিঠি লিখেছিলেন তার 2 সন্তানকে, তার 4 বছর বয়স্ক এবং 2 বছর বয়সী সন্তানকে। তারা কাঞ্জি বুঝবে না, মানে জাপানি যে রাইটিং ওইটা বুঝবে না, কাঞ্জি চাইনিজ বর্ণমালাগুলো। এই জন্য তিনি কাতাকানাতে বা সহজ জাপানি যে লিখে গিয়েছিলেন, যাতে তাদের বাচ্চারা প্রথম অক্ষর শেখার পরে তার এই চিঠিটা পড়তে পারে। তো সেখানে যেমন ব্রেভেরি ছিল,
বিষাদ ছিল, সাহস ছিল, সব শেষে ছিল নিজের মাতৃভূমির জন্য নিজেকে উৎসর্গ করা। আমি কামিকাজে পাইলটদের সেই সাহসিকতাকে অবশ্যই শ্রদ্ধা জানাবো, কিন্তু চাই দুনিয়ার সমস্ত যুদ্ধ বন্ধ হোক, দুনিয়াতে শান্তি ফিরে আসুক। এই শান্তি মিউজিয়ামও সেই জন্য সেই বার্তাই দিয়ে যাচ্ছে, দুনিয়াটা শান্তির হোক। জাপানের ইনফরমেশনাল এবং ট্রাভেল ব্লগ পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এবং কমেন্টে আপনার মতামত জানান। আবার দেখা হবে জাপানের অন্য কোনো প্লেসে। ধন্যবাদ।